আচ্ছা, তো আগের দিনের ক্লাসগুলোতে আমরা যেগুলো দেখেছিলাম সেটা হচ্ছে যে নাম্বার অফ মোল ক্যালকুলেশন বা সেই রিলেটেড যে নিউমেরিক্যালগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি স্টাডি করেছিলাম। তো আজকের ক্লাসটাতে যেটা আমরা ফোকাস করব বা যেটা পড়ব টপিক, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস আর ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার আমরা যে কোনো ক্লাসে বা যে কোনো সময় পড়ার সময় টপিকগুলো আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট বা গ্রাম ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট এই টার্মগুলো অনেক সময় শুনি। এবার এই টার্মগুলো শোনার সময় আমাদের মধ্যে ডাউট আসতে পারে যে এটা পারপাস কী বা এটা কোন কেসে ইউজ করা হয়। তো ইকুইভ্যালেন্ট ওয়েটের পারপাসটা ফার্স্টে আমরা জানবো যে ইকুইভ্যালেন্ট ওয়েট কোন কেসে ইউজ করা হয় বা এটার কাজ কী। এটা জানার আগে এখান থেকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ফার্স্টে আমি একটা ইকুয়েশন ইউজ করব। ইকুয়েশন মানে হচ্ছে আমরা হয়তো কোনো স্টয়সিওমেট্রিক কোনো নিউমেরিক্যাল করছি, সেই স্টয়সিওমেট্রিক নিউমেরিক্যাল করার সময় আমরা কোনো একটা কেমিক্যালের রিয়াকশান লিখি, সেই কেমিক্যাল রিয়াকশান রিলেটেড কিছু নিউমেরিক্যাল হয়তো আমরা নিউমেরিক্যালগুলো করতে হয় আমাদেরকে। এবার সাপোজ আমি একটা নিউমেরিক্যাল এখানে হয়তো যদি দেখি, আমি একটা ইকুয়েশান ধরে যদি আমি এখানে কাজ করি, তাহলে সাপোজ আমি একটা ইকুয়েশান নিচ্ছি HCl প্লাস ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এখান থেকে আমাদের HCl প্লাস ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এখান থেকে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার ফর্মেশন হচ্ছে। এবার এই ইকুয়েশানটা ব্যালেন্সড কন্ডিশনে নেই, কিন্তু এই ইকুয়েশানে যদি সাপোজ আমাদেরকে কেউ এরকম কোনো একটা নিউমেরিক্যাল দেয় যে 100 গ্রাম HCl নিয়েছি, তাহলে সেই রেসপেক্টে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের রিকোয়ারমেন্ট কত কমপ্লিট রিয়াকশান ক্যারি আউট করতে গেলে, তখন আমাদেরকে কি করতে হবে, ফার্স্টেই এই ইকুয়েশানটাকে ব্যালেন্স করতে হবে। যদি ব্যালেন্সড কন্ডিশনে থাকে তো ভালো, আর যদি ব্যালেন্সড কন্ডিশনে না থাকে তাহলে আমাদেরকে ফার্স্টে ইকুয়েশানটাকে ব্যালেন্স করতে হবে। তো ইকুয়েশানটাকে যদি আমরা এখন ব্যালেন্স করি, তাহলে এখানে 2HCl করব আর এখানে 2H2O করব, তাহলে ইকুয়েশানটা ব্যালেন্স হলো। এই ব্যালেন্সড কন্ডিশনে ইকুয়েশানটার উপর বেস করে আমাদেরকে যেটা করতে হবে, বাকি নিউমেরিক্যালটা করতে হবে। তখন আমরা ইউজুয়ালি কী করি, ব্যালেন্সড কন্ডিশনে এটাকে ব্যালেন্স করার পরে এইখানে যে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো আছে, যেমন এখানে HCl আগে 2 আছে, এখানে কি লিখতে পারি আমরা 2 মোল। এখানে কিছু নেই 1 আছে, তার এটাকে আমরা লিখতে পারি 1 মোল। এখানে কিছু নেই 1 আছে, তার এখানে লিখব 1 মোল। এখানে 2 আছে এটাকে লিখব 2 মোল। এটা সিম্পল ওয়েতে কি দাঁড়াবে, সেটা হচ্ছে যে 2 মোল অফ HCl reacts with 1 মোল অফ ক্যালসিয়াম হাইড্রক্সাইড টু ফর্ম 1 মোল অফ ক্যালসিয়াম ক্লোরাইড অ্যান্ড 2 মোল অফ ওয়াটার। এবার এটার উপর বেস করে তখন আমরা বাকি নিউমেরিক্যালগুলো করতে হবে। তার আমাকে যদি মোল কনসেপ্টের উপরে বেস করে এই প্রবলেমটাকে ক্যারি আউট করতে হয়, তাহলে ইকুয়েশানকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করাটা এখানে ম্যান্ডেটারি। কিন্তু ইকুইভ্যালেন্ট মাসের এখানে কনসেপ্টটা কীরকম, এবার যদি আমি এখানে ইকুইভ্যালেন্ট মাসের রেসপেক্টে একটা টার্ম আসে যেটাকে আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট বলি বা নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, বা অনেক সময় বলা হয় ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট। তা আমি যদি এখানে গ্রাম ইকুইভ্যালেন্টের কনসেপ্ট ইউজ করি, তাহলে আমাকে এখানে যেটা লিখতে হবে যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ HCl reacts with 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ calcium hydroxide to form 1 gram equivalent of calcium chloride and 1 gram equivalent of water. এবার আমাদের কাছে এই টার্মটা একদম নতুন একটা টার্ম, আমি যদি ইকুইভ্যালেন্ট ওয়েট প্রথম পড়া শুরু করি, তাহলে আমার এই টার্মটা আমার কাছে একটা নতুন টার্ম এলো। এবার আমাদেরকে শিখতে হবে এটাই যে এই গ্রাম ইকুইভ্যালেন্ট জিনিসটা কি। যদি গ্রাম ইকুইভ্যালেন্ট আমরা একবার ক্যালকুলেশন করা শিখে ফেলতে পারি, তাহলে এরকম ধরনের স্টয়সিওমেট্রিক নিউমেরিক্যাল করার সময় আমাদেরকে ইকুয়েশানটাকে ব্যালেন্স না করলেও চলবে। এইখানেই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট বা নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের অ্যাডভান্টেজ।
অ্যাডভান্টেজটা কোথায়? আমি যদি শুধু মোল কনসেপ্টের উপর বেস করে কাজ করি তাহলে আমাদেরকে ইকুয়েশনটাকে ব্যালেন্স করে তারপরে কাজ করতে হবে, এটা হলো ফার্স্ট। কিন্তু যদি মানে ইকুয়েশনটাকে ব্যালেন্স করে তখন মূল কনসেপ্টকে কাজে লাগিয়ে আমাদেরকে বাকি নিউমেরিক্যালটা করতে হবে। কিন্তু আমি যদি আজকে ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হয়তো কোনো কারণে পারছি না বা ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে চাইছি না, আমি উইদাউট ব্যালেন্সিং আমি নিউমেরিক্যালটা করতে চাইছি বা অঙ্কটা করতে চাইছি, তখন আমাকে কি করতে হবে? তখন আমাদেরকে ইকুইভ্যালেন্ট ওয়েট বা নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট এই কনসেপ্টটাকে ইউজ করে বাকি প্রবলেমটা করতে হবে। সেই জায়গায় কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েটের কনসেপ্টটা লাগবে বা সেখান থেকে যে গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করা হয় সেই কনসেপ্টটা এখানে ইউজ করতে হবে। ইকুইভ্যালেন্ট ওয়েটের কনসেপ্টটা কীরকম? ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে আমরা কোনো কিছু একটা ইকুয়াল করার চেষ্টা করছি। ইকুইভ্যালেন্ট মানে আমি কিছু একটা ইকুয়াল করার চেষ্টা করছি। তাই সেই রেসপেক্টে এখানে যেটা দেখব সেটা হয়তো আমি পরের একটুখানি পরেই হয়তো সেই ব্যাপারগুলো দেখাবো। তো সেই জায়গাগুলো কীরকম, যে আমি যদি এইখানে বলি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ HCl, এইটা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশান ক্যারি আউট করতে পারে। কোনো কারণে যদি আমি এখানে কোনোভাবে লিখি যে 0.5 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ HCl, তাহলে এখানেও আমাকে 0.5 গ্রাম ইকুইভ্যালেন্টই লিখতে হবে। শুধু লিখতে হবে না, রিয়াকশানটা এই ফর্মেই হবে, মানে ইকুয়াল নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের রেসপেক্টে রিয়াক্ট্যান্টগুলো রিয়াকশান ক্যারি আউট করতে পারে। কি বললাম? ইকুয়াল নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের রেসপেক্টে রিয়াক্ট্যান্টগুলো রিয়াকশান ক্যারি আউট করবে, আর সেম নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের রেসপেক্টে আমাদের এখানে প্রোডাক্ট ফরমেশন হবে। তাহলে এখানে 0.5 গ্রাম ইকুইভ্যালেন্ট, এগুলো আমরা লিখতে পারি। এইবার আমাদের যে ইকুইভ্যালেন্ট মাস কোনো একটা সাবস্টেন্সে যে ক্যালকুলেশন করা হয়, সেই ইকুইভ্যালেন্ট মাস থেকে আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে পারি। তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে গেলে যে ইকুইভ্যালেন্ট মাসটার রিকোয়ারমেন্ট আছে, সেই ইকুইভ্যালেন্ট মাস আমরা কী করে ক্যালকুলেট করব, তা সেটার একটা মেথড আছে। তো আমাদের এটা মেন পারপাসটা কি? মেন পারপাস হচ্ছে এটাই যে আমরা যখন কোনো একটা নিউমেরিক্যাল করব, বিশেষ করে যেগুলো হচ্ছে আমাদের স্টয়সিওমেট্রিক নিউমেরিক্যাল, যেখানে আমাদের ইকুয়েশন ব্যালেন্স করে কাজ করতে হয়, সেইখানে যদি আমি মোল কনসেপ্টকে ইউজ করি তাহলে হচ্ছে আমাদেরকে ব্যালেন্সড ইকুয়েশন ইউজ করতে হবে। কিন্তু যদি আমি মোল কনসেপ্ট ইউজ না করি বা যদি আমি ইকুয়েশনটাকে ব্যালেন্স না করে যদি নিউমেরিক্যালটা করতে চাই, তাহলে আমাকে ইকুইভ্যালেন্ট ওয়েটের কনসেপ্টটা ইউজ করতে হবে বা সেখান থেকে গ্রাম ইকুইভ্যালেন্টের কনসেপ্টটা আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে কিন্তু আমি নিউমেরিক্যালটা উইদাউট ব্যালেন্সিং কন্ডিশনে কিন্তু করতে পারবো, মানে ইকুয়েশনটাকে ব্যালেন্স করে না করেও বাকি প্রবলেমটা ক্যারি আউট করে ফেলতে পারবো। তো সেই রেসপেক্টে আমাদের ইকুইভ্যালেন্ট মাসের এখানে একটা অ্যাডভান্টেজ আছে বা এর একটা ইউসেজ আছে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট মাস থেকে আমরা কি ক্যালকুলেশন করতে পারি, বা সেই ইকুইভ্যালেন্ট মাস থেকে ক্যালকুলেশন করার সময় ইকুইভ্যালেন্ট মাস থেকে গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে পারি। তাই গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করার জন্য যে ইকুইভ্যালেন্ট মাস, সেটা কী করে ক্যালকুলেশন করা হয়। তাহলে ফার্স্ট আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট মাসের পারপাসটা কী। আরও অনেক কটা অ্যাপ্লিকেশান আছে, সেগুলো পরপর ক্লাসগুলোতে আমরা বলতে থাকবো। এবার এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে তাহলে ইকুইভ্যালেন্ট মাস যদি কোনো একটা সাবস্টেন্সে আমরা জানি, সেখান থেকে আমরা নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্য সাবস্টেন্স ক্যালকুলেশন করতে পারবো। এবার এই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন করার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা জানার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই ইকুইভ্যালেন্ট মাস আমরা কোনো একটা সাবস্টেন্সে কী করে ক্যালকুলেট করব। তো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস যখন ক্যালকুলেশন করব, এর একটা জেনারেল ফর্মুলা বলবো আমরা। সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস of a substance is equal to, আমরা এখানে কি পাচ্ছি, মোলার মাস
ডিভাইডেড বাই এন, মোলার মাস ডিভাইডেড বাই এন। এবার মোলার মাস মানে কি? মোলার মাস মানে সেটা অ্যাটমিক মাস হতে পারে বা মলিকুলার মাস হতে পারে বা কোনো একটা ফর্মুলা মাস হতে পারে। সেই অ্যাটমের জন্য হলে অ্যাটমিক মাস, কোনো মলিকুল হলে মলিকুলার মাস, কোনো রেডিক্যাল হলে সেটা ফর্মুলা মাস, যেমনভাবে আমরা যে কেসে আমরা যেটা ইউজ করব আর কি। এবার এনটা কি? এনটা হচ্ছে আমাদের এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর। এনটা হচ্ছে এখানে ভ্যালেন্সি ফ্যাক্টর। এবার এই ভ্যালেন্সি ফ্যাক্টরটা এক একটা সাবস্টেন্সের জন্য এক এক রকম হয়, সেটা আমাদেরকে পরপর, মানে এটা একটা জেনারেল ফর্মুলা। মানে আমরা কি কি দেখব? আমরা দেখব অ্যাটমের ইকুইভ্যালেন্ট ওয়েট কী করে ক্যালকুলেট করতে হয় বা ইকুইভ্যালেন্ট মাস, কোনো র্যাডিক্যালের ইকুইভ্যালেন্ট মাস কী করে ক্যালকুলেশন করতে হয়, অ্যাসিডের কী করে ক্যালকুলেশন করতে হয়, বেস আর হচ্ছে সল্ট, এই কটা আমাদেরকে এখানে আপাতত পড়তে হবে। আরও অনেকগুলো কেসে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন করা যায়, সেটা যেমন রেডক্স রিয়াকশনের একটা পার্ট আছে, সেটা রেডক্স চ্যাপ্টার যখন পড়ানো হয় সেটা তখন সেই জায়গাতে বলা হয় যে রেডক্স রিয়াকশানে আমরা কোনো একটা সাবস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট ওয়েট বা ইকুইভ্যালেন্ট মাস কী করে ক্যালকুলেশন করব। তাই আপাতত আমাদেরকে এখানে যেটা জানতে হবে বা দেখতে হবে সেটা হচ্ছে যে বাকি ফর্মুলাগুলো বা বেসিক্যালি এই অ্যাটম, র্যাডিক্যাল, অ্যাসিড, বেস, সল্ট, এই কটা সাবস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট মাস আমরা কী করে এখানে ক্যালকুলেশন করব। তো ফার্স্ট যেটা আমরা বলবো, তাহলে এটা হচ্ছে ওদের একটা জেনারেল মেথড, মানে জেনারেল ফর্ম বলা যেতে পারে। এবার যদি আমি এক এক করে দেখি, তাহলে যখন কোনো অ্যাটমের জন্য আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন করব বা ইকুইভ্যালেন্ট মাস ক্যালকুলেশন করব, তাহলে ফার্স্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস অফ অ্যান অ্যাটম। যখন আমরা ক্যালকুলেশন করব, কীভাবে ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে অ্যাটমিক মাস ডিভাইডেড বাই ভ্যালেন্সি। এইটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট মাস অফ অ্যান অ্যাটম ক্যালকুলেশন করার মেথড। যদি আমি সিম্পল অক্সিজেন অ্যাটম বলি, তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েট কী করে ক্যালকুলেশন করা হবে? এটা হবে 16 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে এটা 8 গ্রাম। এটা হলো ব্যাপার। যদি আমি ক্লোরিন অ্যাটমের জন্য বলি, ক্লোরিন অ্যাটম, তাহলে এটার ইকুইভ্যালেন্ট ওয়েট কী করে ক্যালকুলেশন করা হবে? 35.5 ডিভাইডেড বাই 1 কেন? কারণ ক্লোরিনের ভ্যালেন্সি ইউজুয়ালি 1 হয়, তাহলে সেই রেসপেক্টটা 35.5ই আসবে। এই হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন করা মেথড। যদি আমি সিম্পল ক্যালসিয়ামের কথা বলি, ক্যালসিয়াম অ্যাটম, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু হবে, ক্যালসিয়ামের অ্যাটমিক মাস কত হয়? 40, তাহলে 40 ডিভাইডেড বাই 2, তার মানে এটা 20 গ্রাম, কারণ এই 2টা হচ্ছে ক্যালসিয়ামের ভ্যালেন্সি। এইভাবে আমাদের অ্যাটমিক ইকুইভ্যালেন্ট মাস অর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য অ্যাটম ক্যালকুলেশন করা হয়। এর পরেরটা যেটা বলবো সেটা হচ্ছে ফর এ র্যাডিক্যাল। র্যাডিক্যাল মানে সেটা আমরা অ্যাসিড র্যাডিক্যাল বা বেসিক র্যাডিক্যাল যা হোক পড়েছি, মানে দুটো টাইপের র্যাডিক্যাল ইউজুয়ালি হয়, অ্যাসিডিক র্যাডিক্যাল, বেসিক র্যাডিক্যাল। ক্যাটায়নগুলোকে আমরা বেসিক র্যাডিক্যাল বলি, অ্যানায়নগুলোকে অ্যাসিড র্যাডিক্যাল বলি। এবার সেই র্যাডিক্যালের যদি আমাদের ইকুইভ্যালেন্ট মাস ক্যালকুলেশন করতে হয়, তখন কি হবে? র্যাডিক্যাল যদি ক্যালকুলেশন করব, তাহলে কি করব? সেটা হচ্ছে ফর্মুলা মাস of the radical divided by valency, ফর্মুলা মাস অফ দ্য র্যাডিক্যাল ডিভাইডেড বাই ভ্যালেন্সি। সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, আমার কাছে সালফেট আয়ন আছে, SO4 2- আয়ন আছে, এটার যদি ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা ক্যালকুলেশন করি, যে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সালফেট আয়ন, এটা ফর্মুলা মাস কত হবে? 96, সরি
এটা 96 হবে ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে এটা 48 গ্রাম। এবার ফর্মুলা মাস মানে কি? ফর্মুলা মাস মানে হলো সালফেট আয়নটাকে যদি আমি নিয়ে কাজ করি SO4 2 মাইনাস, তাহলে এখানে সালফারের অ্যাটমিক মাস কত? 32, আর অক্সিজেনের অ্যাটম কতগুলো আছে? 4, তাহলে 4 × 16, সব কটাকে অ্যাড করলে এখানে 96 আসবে। তো সেই 96টা এখানে বসানো হলো। আর ডিভাইডেড বাই ভ্যালেন্সি মানে এর মাথায় যে চার্জটা থাকে সেই চার্জটাই হচ্ছে ভ্যালেন্সি, সেই ভ্যালেন্সিটা ডিভাইডেড বাই 2 করে দিলাম, তাহলে 48 এই ভ্যালুটা আমরা পেলাম। এইভাবে হচ্ছে আমাদের সালফেট আয়নটা ক্যালকুলেশন করা হলো। সিমিলারলি আমি যদি আজকে হাইড্রোক্সাইড আয়নের কথা বলি, যে OH মাইনাস আয়ন, তাহলে এটার ইকুইভ্যালেন্ট ওয়েট অফ OH মাইনাস আয়ন কী করে ক্যালকুলেশন করব? OH মাইনাস আয়ন মানে একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন আছে, তার মানে এটা 17 ডিভাইডেড বাই 1, তার মানে এটা 17 গ্রাম আসবে। সিম্পল। এইভাবে হচ্ছে আমাদের র্যাডিক্যালগুলোর ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন করা হয়। এর পরের পার্টটা যেটা আমরা বলবো সেটা হচ্ছে অ্যাসিডের জন্য ইকুইভ্যালেন্ট ওয়েট কী করে ক্যালকুলেশন করব। তাহলে এখানে বলছি আমরা ইকুইভ্যালেন্ট মাস অফ অ্যান অ্যাসিড, এটা কী করে ক্যালকুলেশন করা হবে? অ্যাসিডের জন্য যেটা করা হয় সেটা হচ্ছে মলিকুলার মাস অফ দ্য অ্যাসিড। তো উপরে সিম্পল মলিকুলার মাস লিখব। তো মলিকুলার মাস অফ দ্য অ্যাসিড ডিভাইডেড বাই বেসিসিটি অফ দ্য অ্যাসিড। বেসিসিটি অফ দ্য অ্যাসিড, বেসিসিটি অফ দ্য অ্যাসিড মানে কি? বেসিসিটি অফ দ্য অ্যাসিড এটার মিনিং হচ্ছে নাম্বার অফ অ্যাসিডিক হাইড্রোজেন। এখানে কি বলবো? নাম্বার অফ অ্যাসিডিক হাইড্রোজেন বা নাম্বার অফ H+ আয়ন পার মলিকুল, মানে একটা অ্যাসিড মলিকুল ওভারঅলভাবে কতগুলো H+ আয়ন লিবারেট করছে বা ওর কাছে কতগুলো অ্যাসিডিক হাইড্রোজেন আছে, সেই ভ্যালুটা হচ্ছে বেসিসিটি অফ দ্য অ্যাসিড। এবার যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, যে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ H2SO4 সেই ভ্যালুটা কত পাবো? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ H2SO4 মানে মলিকুলার মাস অফ H2SO4, মানে সেটা হবে 98। তার মানে H2SO4 যখন আমরা ক্যালকুলেশন করছি এটা ইউজুয়ালি 98 হয়, মানে 2 × 1 + 32, সালফার একটা আছে, অক্সিজেন 4টে আছে, তার মানে 4 × 16, টোটাল করলে 98 আসে। তাহলে এটা কত হবে? 98 ডিভাইডেড বাই 2, তার মানে এটা 49 গ্রাম। সিমিলারলি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ HNO3 যখন আমরা ক্যালকুলেশন করব সেটা হবে 63 ডিভাইডেড বাই 1, তার মানে এটা 63 গ্রাম। এই হলো ব্যাপার। মানে এখানে আমরা কি দেখাতে চাইছি, যে এই 2টা হচ্ছে এখানে বেসিসিটি অফ দ্য H2SO4, মানে H2SO4 ব্রেক করলে বা ভাঙলে 2H+ + SO4 2- পাই, তার মানে অ্যাসিডিক হাইড্রোজেন কতগুলো আছে? দুটো আছে, সেই জন্য ডিভাইডেড বাই 2 হলো। HNO3 কাছে কতগুলো হাইড্রোজেন আছে? একটাই হাইড্রোজেন আছে, তো অ্যাসিডিক ক্যারেক্টার যখন দেখাবে একটাই H+, ওরা লিবারেট করতে পারবে, তাই ডিভাইডেড বাই 1 হলো, তার মানে এটা 63। এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বা ইকুইভ্যালেন্ট মাস অফ অ্যাসিড ক্যালকুলেশন করতে পারবো। এর পরের পার্টটা যেটা বলবো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস অফ এ বেস। তো এর পরের ফর্মুলাটা যেটা দেখবো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস অফ এ বেস। কী করে ক্যালকুলেশন করব? সেটা হচ্ছে মলিকুলার মাস অফ দ্য বেস বা মোলার মাস যাই বলি না কেন, ডিভাইডেড বাই অ্যাসিডিটি অফ দ্য বেস।
অ্যাসিডিটি অফ দ্য বেস। অ্যাসিডিটি অফ দ্য বেস কথাটা মানে কি? নাম্বার অফ OH মাইনাস আয়ন। এটাকে আমি যদি সিম্পল ফর্মে বলি, নাম্বার অফ OH মাইনাস আয়ন পার মলিকুল, নাম্বার অফ OH মাইনাস আয়ন পার মলিকুল, সেটা হচ্ছে আমাদের অ্যাসিডিটি অফ দ্য বেস। তার মানে সিম্পল, আমি যদি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ NaOH ক্যালকুলেশন করি, তাহলে এটা ভ্যালুটা কত হবে? 40 ডিভাইডেড বাই 1, তার মানে এটা 40 গ্রাম। NaOH মলিকুলার মাস ক্যালকুলেশন করার সময় কী করে করব? এখানে হচ্ছে 23 প্লাস হচ্ছে 16 প্লাস 1, তার মানে এটা হচ্ছে 40। সিমিলারলি আমি যদি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইউজ করি বা ক্যালকুলেশন করি, মানে এটা সাপোজ আমি এর ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন করতে চাইছি, তাহলে এটা 74 ডিভাইডেড বাই 2 হবে, তার মানে এটা 37 গ্রাম। কী করে বেরোচ্ছে এটা? ক্যালসিয়াম হাইড্রক্সাইড মানে CaOH হোল টুয়াইস, এটা আছে। এটার ইকুইভ্যালেন্ট ওয়েট যখন আমরা মলিকুলার মাস যখন ক্যালকুলেশন করব, তখন ক্যালসিয়ামের জন্য হচ্ছে 40 হয়, প্লাস OHটা হচ্ছে 17 হবে, তার মানে 17 ইন্টু 2, তখন 34, তখন টোটাল হচ্ছে 74 হবে এখানে। তো সেই 74 ডিভাইডেড বাই 2 করবো, কারণ নাম্বার অফ OH মাইনাস আয়ন ইন ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইকুয়াল টু 2, তো সেখানে ডিভাইডেড বাই 2 করবো, তাহলে সেই রেসপেক্টে 37 এই ভ্যালুটা আসবে। এইটা হলো তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এ বেস, এটা ক্যালকুলেশন করার মেথড। এর পরেরটা যেটা আমরা বলবো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস অফ এ সল্ট যদি ক্যালকুলেশন করা হবে, তাহলে কি করে ক্যালকুলেশন করব? অফ এ সল্ট যখন আমরা ক্যালকুলেশন করছি, সল্ট ক্যালকুলেশন করার সময় মলিকুলার মাস ডিভাইডেড বাই নাম্বার অফ ক্যাটায়ন ইন্টু চার্জ অফ ক্যাটায়ন, এটা ইউজ করা হয়। এবার টেক্সট বুকগুলোতে কী হয়, এখানে অনেকগুলো ফর্মুলা লেখা থাকে, সব কটা মিনিং একই। কী লেখা থাকে? নাম্বার অফ অ্যানায়ন ইন্টু চার্জ অফ দ্য অ্যানায়ন, বা হয়তো চার্জ অফ দ্য ক্যাটায়ন ইন্টু চার্জ অফ দ্য অ্যানায়ন, বা অনেক সময় লেখা থাকে নাম্বার অফ ক্যাটায়ন ইন্টু নাম্বার অফ অ্যানায়ন। যাই করি না কেন নিচের এই ভ্যালুটা সেমই আসবে, যে ফর্মুলাটা ইউজ করি আমি কাজ করি না কেন। তাহলে সেই রেসপেক্টে মলিকুলার মাস ডিভাইডেড বাই নাম্বার অফ ক্যাটায়ন ইন্টু চার্জ অফ ক্যাটায়ন, এটাকে ধরে আমরা কাজ করব। তো সেই রেসপেক্টে যদি আমি কোনো কেসে হয়তো দেখা গেল যে ক্যালসিয়াম ক্লোরাইড আছে, যে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ CaCl2 আছে, এই মলিকুলে যদি ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন করা হয়, তাহলে এর মলিকুলার মাসটা উপরে বসাবো, তাহলে মোলার মাস কত হবে? ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস 35.5 ইন্টু 2 ডিভাইডেড বাই, এখানে হবে 2, কারণ ক্যালসিয়াম এখানে আছে একটা, নাম্বার অফ ক্যাটায়ন কত? 1, চার্জ অফ দ্য ক্যাটায়ন কত? 2, তাহলে ডিভাইডেড বাই 2 করব। টোটাল কত হচ্ছে এখানে? 35.5 ইন্টু 2 মানে হচ্ছে 71, প্লাস 40 মানে হচ্ছে 111 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে এখানে 55.5। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি এটার ইকুইভ্যালেন্ট ওয়েট, এইভাবে বেরোবে। এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেশন করার মেথড, যে আমরা কীভাবে ইকুইভ্যালেন্ট মাস আর ইকুইভ্যালেন্ট ওয়েট এগুলো ক্যালকুলেশন করতে পারবো ফর্মুলা ইউজ করে। এবার আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। এবার এই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, এটার কনসেপ্টটা কীরকম বা এটা কিভাবে মানে ক্যালকুলেট করতে হয়। তো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ এ সাবস্টেন্স যখন আমি ক্যালকুলেশন করব, তার জন্য ইকুইভ্যালেন্ট মাস এই কনসেপ্টটা লাগবে। সেটা হচ্ছে কীরকম? এখন যেটা বলবো সেটা হচ্ছে
নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন। তো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন করার আগে আমি এখানে একটা আগের দিন যেগুলো আমরা নাম্বার অফ মোল ক্যালকুলেশন শিখেছিলাম সেই নাম্বার অফ মোল ক্যালকুলেশনের একটা মেথড জাস্ট এখানে বলবো, দিয়ে দুটোকে কম্পেয়ার করার চেষ্টা করব যে নাম্বার অফ মোল আর নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট দুটোর মধ্যে ডিফারেন্স কী, আর দুটোর মধ্যে একটা কমন সিমিলারিটিস আছে। কমন সিমিলারিটিস মানে দুটোর ওয়েট সেম হতে পারে না হতে পারে, সে বা ভ্যালু সেম হতেও পারে না হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ক্যালকুলেশন করার সময় একটা কমন ফ্যাক্টর এখানে কাজ করে। সেটা হচ্ছে কীরকম, আমরা যখন নাম্বার অফ মোল ক্যালকুলেশন করেছিলাম, যেটা আমরা ফার্স্ট মেথডে করে থাকি উইথ রেসপেক্ট টু মাস, সেটা হচ্ছে কি নাম্বার অফ মোল ইকুয়ালস টু হচ্ছে given mass divided by molar mass। এটাকে ইউজ করে আমরা নাম্বার অফ মোল ক্যালকুলেশন করেছিলাম। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কী করে ক্যালকুলেশন করব, তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু হবে given mass of the substance, মানে গিভেন মাসই আমি এখানে বলবো গিভেন মাস অফ দ্য সাবস্টেন্স ডিভাইডেড বাই এখানে যেটা আমাদের মোলার মাস ছিল বা মলিকুলার মাস ছিল, এখানে সেটাই হবে আমাদের ইকুইভ্যালেন্ট মাস। অফ দ্য সাবস্টেন্স, এইভাবে হচ্ছে আমাদের নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্য সাবস্টেন্স ক্যালকুলেশন করতে হয়। তো দুটোর মধ্যে সিমিলারিটি কোথায়, দুটোর মধ্যে সিমিলারিটি বলতে ভ্যালু বা কনসেপ্টের সিমিলারিটি সেরকম কিছু নেই, কিন্তু ক্যালকুলেশন করার সময় কিছু একটা সিমিলারিটিস আছে। সেটা হচ্ছে এই গিভেন মাস যেটা দেওয়া থাকে সেটাকে মোলার মাস দিয়ে যখন আমরা ডিভাইড করব সেটা হচ্ছে নাম্বার অফ মোল ক্যালকুলেশন হবে, আর গিভেন মাসকে যখন ইকুইভ্যালেন্ট মাস দিয়ে ডিভাইড করব সেটা হবে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। ওখানে ছিল নাম্বার অফ মোল, এখানে ছিল নাম্বার অফ মোল, এখানে হলো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এই জায়গাটাতে। এখানে কি আছে, নাম্বার অফ মোল ক্যালকুলেশন করছি তার জন্য মোলার মাস ইউজ করেছিলাম, এখানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করছি তার জন্য ইকুইভ্যালেন্ট মাস ইউজ করব। এই হচ্ছে বেসিক ডিফারেন্সটা, বাকিটা মোটামুটি সিমিলারই আছে। এবার এই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট এটাকে যখন আমরা কোনো কেসে দেখব তখন হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট মানে বা আমাকে হয়তো ক্যালকুলেশন করতে হবে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। কী করে ক্যালকুলেশন করব আমি কয়েকটা এক্সাম্পল একটুখানি ছোট করে দেখাই। সেটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে একটা ফর্মুলা যেটা কিনা নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন করার জন্য ইউজ করা হচ্ছে। এবার মানে এটা হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন। এবার এই ইকুইভ্যালেন্ট মাস এটা কি ডিনোট করে, ইকুইভ্যালেন্ট মাস অফ এ সাবস্টেন্স ইজ ইকাল টু 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্যাট সাবস্টেন্স। সেই জায়গা থেকে কিন্তু এই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট এই টার্মটা আসে। তার মানে এটা কি, তার মানে এটা হচ্ছে equivalent mass of a substance is equal to number of gram equivalent, sorry, 1 gram equivalent of that সাবস্টেন্স। তার মানে কি বলছি, ইকুইভ্যালেন্ট মাস অফ এ সাবস্টেন্স ইকুয়াল টু 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্যাট সাবস্টেন্স। এইটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন আমরা যখন কোনো একটা সাবস্টেন্সের মোলার মাস ক্যালকুলেশন করি, তার মানে মলিকুলার মাস অফ এ পার্টিকুলার সাবস্টেন্স
বা মোলার মাস অফ এ পার্টিকুলার সাবস্টেন্স ইকুয়াল টু 1 মোল যেমন আমরা বলি, সেরকমই এখানে বলবো ইকুইভ্যালেন্ট মাস অফ এ সাবস্টেন্স ইকুয়াল টু 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্যাট সাবস্টেন্স। মানে যখনই আমরা ইকুইভ্যালেন্ট মাসের জায়গায় মোলার মাস বলবো তখনই সেটা হচ্ছে 1 মোল, আর এখানে ইকুইভ্যালেন্ট মাস বলছি মানে এটা 1 গ্রাম ইকুইভ্যালেন্টকে ডিনোট করছে। দুটোর মধ্যে এইভাবে আমরা একটা সিমিলারিটিস খুঁজে পাই আর কি, মানে ইকুইভ্যালেন্ট ওয়েটের সাথে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কী করে রিলেটেড, আর মলিকুলার মাসের সাথে মোল কীভাবে রিলেটেড। মলিকুলার মাস অফ এ সাবস্টেন্স মানেই হচ্ছে 1 মোল, মানে আমি কোনো একটা সাবস্টেন্স মানে অ্যাটমিক মাস বা মলিকুলার মাস যেটাই বলি না কেন সেটাকে তো কমন ফর্মে আমরা মোলার মাস বলি। তার মানে মোলার মাস অফ এ পার্টিকুলার সাবস্টেন্স ইকুয়াল টু 1 মোল অফ দ্যাট সাবস্টেন্স। সিমিলারলি এই ইকুইভ্যালেন্ট মাস অফ এ সাবস্টেন্স ইকুয়াল টু 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্যাট সাবস্টেন্স। এইটাকে ইউজ করি অ্যাকচুয়ালি আমরা পরের কেসে যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট যেটা ক্যালকুলেশন করা হয় সেটা হচ্ছে গিভেন মাস বা ইকুইভ্যালেন্ট মাস, এইভাবে ক্যালকুলেশন করে করা হয়। তাই এই হচ্ছে আমাদের নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট আমরা কী করে ক্যালকুলেশন করব সেই মেথডটা আমরা বললাম। আর দু একটা যদি এক্সাম্পল দেখি তাহলে কীরকম হবে। এটা হচ্ছে সাপোজ আমরা যদি বলি 98 গ্রাম H2SO4 আছে, 98 গ্রাম H2SO4 আছে। তা 98 গ্রাম H2SO4 মানে কি, এটার যদি আমি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন করতে চাই, কি করে করতে হবে, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ H2SO4 মানে হচ্ছে 98 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 49 গ্রাম, এই ভ্যালুটা হয়। মানে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ H2SO4 যখন আমরা ক্যালকুলেশন করি তখন মলিকুলার মাস ডিভাইডেড বাই অ্যাসিডিটি অফ দ্য বেসিসিটি অফ দ্য অ্যাসিড, এটাকে ধরে কাজ করি, ইজিক্যাল টু হচ্ছে 49, এটা হবে। এবার যখন আমি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন করতে যাব এটার, তখন কিভাবে হবে, তার মানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ 98 গ্রাম H2SO4 ইকুয়ালস টু গিভেন মাস কত 98 ডিভাইডেড বাই 49, তার মানে হচ্ছে 2 গ্রাম ইকুইভ্যালেন্ট, এই ভ্যালুটা পাবো এখান থেকে। তার মানেটা কি দাঁড়ালো, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ 98 গ্রাম H2SO4 ইকুয়ালস টু হচ্ছে মানে যেটা আমরা ক্যালকুলেশন করতে চাইছিলাম যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কী করে ক্যালকুলেট করব উইথ রেসপেক্ট টু 98 গ্রাম অফ H2SO4। মানে এটা যদি আমার গিভেন মাস হয়ে থাকে 98 গ্রামটা হচ্ছে আমার কাছে এখানে গিভেন মাস, এটা হচ্ছে আমার কাছে গিভেন মাস। এই গিভেন মাসের রেসপেক্টে যদি আমাকে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে হয় তাহলে গিভেন মাস ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট মাস, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে সেটা 2 গ্রাম ইকুইভ্যালেন্ট এটা বেরোবে। এই রেসপেক্টে হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে হয়। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। সিমিলারলি যদি আমি অন্য কোনো কেসের রেসপেক্টে দেখি তাহলে হচ্ছে সাপোজ আমি 20 গ্রাম NaOH নিয়েছি, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ NaOH কী বেরোবে, এটা হচ্ছে 40 হয়, কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করে দেখালাম 40 গ্রাম হয়। তাহলে এটার নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হবে 20 ডিভাইডেড বাই 40, তার মানে 0.5 গ্রাম ইকুইভ্যালেন্ট। এইভাবে আমাদেরকে এগুলো ক্যালকুলেশন করতে হয়। এটা হলো আরেকটা কনসেপ্ট, মানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কী করে ক্যালকুলেট করব সেই একটা মেথড।